আসসালামু আলাইকুম। মজিদুর ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অ্যাসাইনমেন্টের নির্দেশনামূলক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এর আগে দুইটা ক্লাস দেওয়া হয়েছে এবং এগুলো দেখে তোমরা মোটামুটি ভালোভাবেই অ্যাসাইনমেন্টগুলো তৈরি করেছো। তো প্রথম অ্যাসাইনমেন্টটা আসলে তোমাদের ধারণা একটু কম থাকার কারণে আশাব্যঞ্জক হয়নি। তোমরা অনেক সুন্দর লিখেছো, তারপরেও কিন্তু মানে দেখা গেছে কিছু কিছু গ্যাপ থাকার কারণে পূর্ণ নাম্বার দেওয়া সম্ভব হয়নি। তো যাই হোক, আশা করতেছি তারপরে আরেকটা ভিডিও দিয়েছি এরই মধ্যে দ্বিতীয় অ্যাসাইনমেন্টের জন্য। তো সেখান থেকে একটা ভালো একটা ফিডব্যাক এসেছে। তো তোমরা যারা দেখেছো অনেক ভালো করেছো। তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টের তুলনায় দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অনেক ভালো হয়েছে। তো এখন এটা তৃতীয় অ্যাসাইনমেন্ট এবং লাস্ট অ্যাসাইনমেন্টের জন্য ভিডিওটি করা। তো আজকের ভিডিওতে যেগুলো আলোচনা থাকবে, যে অ্যাসাইনমেন্ট কি, এটা তো আমি আগে বলেছি, প্রথম ভিডিওতে বলেছি, তোমরা ওই ভিডিওটা দেখে নেবে। আর অ্যাসাইনমেন্ট কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও থাকবে, বরাবরের মতো বাস্তব উদাহরণ থাকবে, আমাদের কলেজে শিক্ষার্থীদের করণীয় কিছু উদাহরণ থাকবে। আমাদের কলেজ বলার কারণ হচ্ছে এই যে আমাদের এই ভিডিওটি যখন অনলাইনে চলে যায় তখন আসলে অনেক কলেজের শিক্ষার্থীরাই দেখে থাকে এবং অনেক অভিভাবক, অনেক টিচার দেখে থাকেন। তো সকলকে ধন্যবাদ যে আপনারা ভালোবাসেন বলেই আমাদের এই ভিডিওগুলো দেখেন। অন্যান্য স্কুলের শিক্ষক যারা আছেন, অভিভাবক যারা আছেন, তো সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আর কিছু মানুষ হিসেবে কিছু সীমাবদ্ধতা মানুষের থেকে থাকে, তো আমিও তার ঊর্ধ্বে নই। তো কারো চোখে কোনো ধরনের সীমাবদ্ধতা যদি চোখে পড়ে, ভুল ত্রুটি, সেগুলা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব ভিডিওগুলো আরও ভালোভাবে তৈরি করার জন্য। আসলে বর্তমান যে অনলাইন শিক্ষা ব্যবস্থা বা এডুকেশন সিস্টেম, এটা মানে শিক্ষা আবিষ্কার হওয়ার পর থেকে মানে এরকম বাস্তবতার মুখোমুখি কখনো কেউ হয়েছে কিনা আমার ঠিক জানা নেই। অভিজ্ঞ বয়স্ক যারা আছেন হয়তো বা তারা জানতে পারেন, কিন্তু আমি যতদূর জানি যে এটা মানে এই সিস্টেমটা একেবারে নতুন হওয়ার কারণে শিক্ষার্থীরা তো একেবারেই নতুন, আমরা টিচার যারা আছি তারাও তো নতুন। তো আমরা চেষ্টা করতেছি যে এটাকে স্বাভাবিক করে নেওয়ার জন্য। যাই হোক, আজকের ভিডিও ক্লাসে চলে যাই। তো দেখো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি সবসময় যেগুলো বলি এখনও সেই কথাগুলো বলতেছি, যে আমাদের যে A4 সাইজের কাগজ, তো A4 সাইজের কাগজটা এরকম হবে এবং মার্জিনগুলো তোমরা চেষ্টা করবে যে চৌকোন আকৃতির দেওয়ার জন্য। এরকম স্কেল বাজারে কিনতে পাওয়া যায়। দেখো আমার এখানকার মার্জিনের যে উপরে বর্ডারটুকু একটু বেশি আছে, দুই পাশেও বর্ডার রাখা হয়েছে, নিচে রাখা হয়েছে। তো চেষ্টা করবে বাঁ দিকে আমার এখানে বর্ডার একটু কম দেখা যাচ্ছে, একটু বেশি যেন রাখা যায়, কারণ এটা বাঁ পাশের জায়গাটা হচ্ছে টিচারদের নাম্বারিং করার জন্য। যদি অ্যাসাইনমেন্টে নাম্বার দেওয়া হয় না, কিন্তু এটাই বলতেছিলাম যে আমাদের কলেজ একটু ভিন্ন, আমরা একটু ভিন্নভাবে চলি। ছাত্রছাত্রীদের ভালোর জন্য ভিন্নতা যতটুকু আনানোর প্রয়োজন, ডাইমেনশন, সেটা আমরা এনে থাকি। তো সেজন্য গভর্নমেন্টের নির্দেশনা হচ্ছে উত্তম, অতি উত্তম বা এরকম অগ্রগতির প্রয়োজন, ভালো, এভাবে মূল্যায়ন করার জন্য। তো আমরা এটা নাম্বারের ভিত্তিতে করে থাকি, যেহেতু তোমাদের একটা ফলাফল দেব, রেজাল্ট দেব, সেজন্য তো নাম্বারিংয়ের জায়গাটা তোমরা রাখবে। তো তারপরে আসো যে অ্যাসাইনমেন্ট লেখার জন্য বর্জনীয় যে বিষয়গুলো আছে, তো তোমাদেরকে মানে আগেও বলা হয়েছে, অবশ্যই অ্যাসাইনমেন্ট স্পষ্ট করে অস্পষ্ট করে লিখবে না, স্পষ্ট করে লিখতে হবে। হুবহু কপি করা যাবে না, বানান ভুল, অশুদ্ধ বাক্য লেখা যাবে না, অপ্রাসঙ্গিক বিষয় লেখা যাবে না। ইউটিউবে অনেক ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, তোমরা ইউটিউব দেখে যে অনলাইনের হেল্প নিয়ে যারা করতেছো তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তবে তোমরা মনে করো না যে তোমাদের টিচাররা ইউটিউবে এগুলো দেখেন না, অবশ্যই দেখেন। তো ইউটিউবে একজন টিচার বা কেউ একজন একটা সমাধান দিয়ে দিল আর এটা লিখে তুমি হুবহু কপি করে ফেললা, এটাও কিন্তু তোমার মানে একরকম নকল হয়ে গেল, এটা করা যাবে না। কারণ অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে তুমি কতটুকু শিখলা তোমার অগ্রগতি জানার জন্য, টিচার এর মাধ্যমে জানবে। আর এটা তো আমানতের একটা বিষয়, বাসায় তোমার জন্য ছেড়ে দেওয়া হয়েছে, তোমার কাছে তো বই আছে, গাইড আছে, সবই আছে, কিন্তু তারপরেও দেখবা স্বাভাবিকভাবেই রেজাল্টের তারতম্য হচ্ছে, সবাই একরকম পারতেছে না। এটাই হচ্ছে মেধার মানে যে মেধাবী মেধাহীনদের মাপার একটা রাস্তা। যদিও আমার কাছে প্রথম থেকে মনে হয়েছিল যে আসলে এটা একটা দুর্বল
মানে বাছাই ব্যবস্থা বা যাচাই সিস্টেম, কিন্তু দেখা গেছে যে আসলে এরপরেও অনেকে ফেল করতেছে, অনেকের এ প্লাস আসতেছে, এ আসতেছে, এ মাইনাস আসতেছে এরকম। এটার কারণ হচ্ছে এটাই যে মেধা আসলে এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস, বা যে যতটা চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে ততটা সাকসেস দেন। তো এই জন্যই বলবো অবশ্যই আমার ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীরা অবশ্যই তোমরা সবচেয়ে ভালো করার চেষ্টা করবে। এটার জন্য যেখান থেকে তথ্য নেওয়া প্রয়োজন, অনলাইনে ভিডিও দেখতে আমি না করি নাই, অনলাইনের ভিডিও অবশ্যই তুমি দেখো, 4টা 5টা 10টা ভিডিও দেখো, দেখে তোমার কাছে যেই ডেকোরেশনটা সুন্দর মনে হয়, যে উপস্থাপনাটা সুন্দর মনে হয়, এরকম 2-3টা উপস্থাপনার সংমিশ্রণ করে তুমি তোমার নিজের মতো করে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করো, সেটাও তোমার সৃজনশীলতা হবে। কিন্তু একটা ভিডিও দেখে ওটার স্ক্রিনশট নিয়ে নিয়ে অবশ্যই দিয়ে দিবে না। আচ্ছা দেখো, এখানে তোমরা কিছু ভুল করছো। প্রথম অ্যাসাইনমেন্টে যথেষ্ট পরিমাণ ভুল ছিল, দ্বিতীয় অ্যাসাইনমেন্টেও এরকম, আশা করি তৃতীয় অ্যাসাইনমেন্টে এই ধরনের কোনো ভুল থাকবে না। আসলে যারা ভিডিওটা দেখো না তারাই ভুলগুলো করতেছো, আর যারা ভিডিও দেখতেছো বা ভিডিও দেখা ছাড়াও যারা চেষ্টা করতেছো তাদেরটা অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আমি চেষ্টা করি, আমি কার্পণ্য করি না যে তোমাদের নাম্বার দিতে, অবশ্যই আমি সর্বোচ্চ নাম্বার দিতে প্রস্তুত আছি, কিন্তু তোমরা চেষ্টা করবে যে প্রাসঙ্গিক বিষয়গুলো যেন থাকে। দেখো এখানে অ্যাসাইনমেন্টের বিষয় অবশ্যই ব্যবসায় উদ্যোগ হবে, অ্যাসাইনমেন্ট নাম্বার এটা 3 নাম্বার অ্যাসাইনমেন্টের জন্য, যেহেতু অ্যাসাইনমেন্ট নং 3 হবে, সেটা যে সপ্তাহেই থাকুক। তোমরা আরেকটা ভুল করো যে পঞ্চম সপ্তাহ, চতুর্থ সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট মনে করে তুমি এটা এই সপ্তাহের নংটা দিয়ে দাও। আবার দেখা গেছে একসাথে তুমি 3টা অ্যাসাইনমেন্ট তৈরি করতেছো বা 4টা অ্যাসাইনমেন্ট তৈরি করতেছো, তখন তুমি এখানে 4 নাম্বার লিখে ফেললা, 1 নাম্বার লিখে ফেললা। বিষয়টা কিন্তু এরকম নয়। তুমি ব্যবসায় উদ্যোগের কত নং অ্যাসাইনমেন্টে অ্যাটেন্ড করলা এটা তুমি এখানে লিখবা, অ্যাসাইনমেন্ট নং। তারপরে অ্যাসাইনমেন্টের শিরোনামটা আমি বলবো, একটু পরে বলবো। অ্যাসাইনমেন্টের শিরোনাম তুমি তোমার প্রশ্নে দেওয়া থাকে, যদি অ্যাসাইনমেন্টের শিরোনামটা বড় মনে হয়, তুমি এক বাক্যে লিখতে না পারো, যেমন আজকের অ্যাসাইনমেন্টে সাধারণত ব্যবসায় পরিকল্পনা এবং হচ্ছে তোমার রাষ্ট্রীয় ব্যবসায়, তো তুমি 2টা বিষয় দিতে পারো, বা অ্যাটলিস্ট ব্যবসা পরিকল্পনা এটা তুমি দিতে পারো। হ্যাঁ, অথবা অধ্যায়ের নাম দিয়ে দিতে পারো, যেটা এই অধ্যায় থেকে আছে এটা দিতে পারো। অ্যাসাইনমেন্ট গ্রহণের তারিখ, এটা হচ্ছে তুমি যেই তারিখে অ্যাসাইনমেন্টটা গ্রহণ করলে, যেদিন তোমাকে আমাদের নোটিশ বোর্ডের মাধ্যমে অনলাইনে যেদিন তুমি পেলে, বা তুমি দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার পরে তৃতীয় অ্যাসাইনমেন্ট গ্রহণ করার সময়কার ডেটটা এখানে হবে। আর অ্যাসাইনমেন্ট জমা দানের তারিখ আমাদের ওয়েব পেজে যেটা দিয়ে দেওয়া হয়েছে, বা তোমাদের যখন জানিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ যে তৃতীয় অ্যাসাইনমেন্ট কখন জমা দিবে, অবশ্যই সেই ডেটটা লিখবে। সবাই এক ডেট ব্যবহার করবে, একজন এটা এক রকম হতে পারে না। তো একজন অ্যাক্সিডেন্টালি বা কোনো কারণে পরে দিলেও তোমার তারিখ হবে একটাই, সেটা ব্যবহার করার চেষ্টা করবে। তত্ত্বাবধানকারী শিক্ষকের নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম, পদবি সিনিয়র সহকারী প্রভাষক, ডিপার্টমেন্ট ব্যবসায় শিক্ষা বিভাগ। তারপরে হচ্ছে রচনায় তোমার নাম দিবা, শিক্ষার্থীর নাম, তারপর শ্রেণী 9ম শ্রেণী, শাখা তুমি যে আমাদের এখানে যে শাখাগুলো আছে, হ্যাঁ পদ্মা শাখা, সাধারণত পদ্মা, মেঘনা, যমুনা, এরকম যে শাখাগুলো আছে ছেলেদের, তুমি যে শাখায় পড়ো পদ্মা শাখা এটা লিখবা, রোল লিখবা, আইডি নাম্বার লিখবা। আর এখানে তোমার হাত দেওয়ার দরকার নেই, তত্ত্বাবধানকারী শিক্ষক কর্তৃক মূল্যায়ন, এখানে টিচারের কাজ। আর এই যে অভিভাবকের স্বাক্ষরটা এটা দিবে সবার শেষে। এই স্বাক্ষরটা তুমি দিবে না, এটা তোমার অভিভাবক দিবেন। অভিভাবক যারা দেখতেছেন, এখানে আপনাদের কাজ হচ্ছে, আমরা যখন অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করে দিয়ে দিলাম বাচ্চাদের, কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, তখন আপনি অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণভাবে দেখবেন, তার কি সমস্যা হলো, সে কত পেল, উত্তম, এখানে যদি টিক মারতে থাকে স্বাভাবিকভাবেই সে ভালো করেছে, খুব ভালো করেছে, অতি উত্তম, এখানে যদি থেকে থাকে অবশ্যই সে খুব ভালো করেছে, উত্তম, মোটামুটি মানের, এ প্লাসের নিচে, ভালো, সেটাও এরকম 50-এর উপরে। অগ্রগতির প্রয়োজন, আমাদের মজিদুর ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ সবসময় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে। সেক্ষেত্রে আমাদের পাস মার্ক যেহেতু 40, অ্যাটলিস্ট 40-এর নিচে যদি কারো এসে পড়ে, 40%-এর নিচে বা 50%-এর নিচে, তখনই কিন্তু আমরা এখানে দিয়ে দিই। কারণ আমাদের বাচ্চারা স্বাভাবিকভাবে 33-এ আমরা পাস দিই না, আমরা দিই হচ্ছে 40-এ। তো সেজন্য পাস মার্কের নিচে চলে আসলে কি অগ্রগতির প্রয়োজন মেনশন করি। তো আপনি যদি দেখেন এখানে টিক দেওয়া, অবশ্যই আপনি অ্যাসাইনমেন্টটা ভালোভাবে দেখবেন, কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি হলো। টিচার কিন্তু এখানে কমেন্টের মাধ্যমে বলে দিচ্ছে। তো অভিভাবকদের প্রতি নির্দেশনা থাকবে, আপনারা দয়া করে অ্যাসাইনমেন্টটা ভালোভাবে দেখবেন।
দেখে আপনি যদি বুঝতে না পারেন তাহলে যে বুঝে তার মাধ্যমে আপনি এটা একটু জেনে নেবেন। কারণ আপনার সন্তান আপনার ভবিষ্যৎ। আপনার ভবিষ্যতের জন্য অবশ্যই আপনাকে একটু সময় ব্যয় করতে হবে। আপনি কষ্ট করে চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন বা যে কোনো কাজে আছেন। আপনার ছেলে মেয়ে যদি মানুষ হয়, সুশিক্ষিত হয়, তাহলে অবশ্যই আপনার ভবিষ্যৎ সুন্দর। আর যদি আপনার ছেলে মেয়ে আপনার ব্যস্ততার কারণে ছেলে মেয়েকে যাদের জন্য করতেছেন তাদেরকে যদি সময় দিতে না পারেন তাহলে তো আপনার কেমন হলো বিষয়টা। এই জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, পরামর্শ থাকবে, অবশ্যই আপনারা এই অ্যাসাইনমেন্টটা ভালোভাবে দেখে তারপর এখানে সাইন করবেন। এখানে সাইন করে তারপর জমা দিবেন। হ্যাঁ, আর অ্যাসাইনমেন্টগুলো নষ্ট করা যাবে না, অবশ্যই এগুলো সংরক্ষণ করে রাখতে হবে। বাংলাদেশ সরকারের নির্দেশনা এটাই যে অ্যাসাইনমেন্টগুলো প্রতিষ্ঠানে আবার ফেরত দিয়ে দিবেন। আমরা এটা সংরক্ষণ করে রেখে দেবো। গভর্নমেন্ট যে কোনো সময় চাইলে আমরা এটা দিতে বাধ্য থাকব। এটা সরকারি নির্দেশনা। আর অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটাই হচ্ছে গভর্নমেন্টের, এটা আমাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানের নতুন কোনো আবিষ্কার নয়। তো এবার আমরা চলে যাই বাস্তব উদাহরণ। তোমাদের যে তৃতীয় অ্যাসাইনমেন্টটা দেখো, এই যেখানে দেওয়া আছে এর আগ পর্যন্ত পঞ্চম অধ্যায় পর্যন্ত কাজ দেওয়া হয়েছে। এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা এবং সপ্তম অধ্যায় হচ্ছে বাংলাদেশের শিল্প। তো তোমাদের জন্য একটা সৃজনশীল দিয়ে দেওয়া হয়েছে যে রুহি তার বাবার সাথে শেরপুর বেড়াতে গেল। যাওয়ার পথে স্থানীয় একটি বাজারে নাস্তা খেতে নামলো। সে দেখলো রাস্তার পাশে বাঁশ ও বেতের তৈরি সুন্দর সুন্দর ঝুড়ি, কোলা, চেয়ার, দোলনা। যাই হোক, এই যে অ্যাসাইনমেন্টটা আমি সম্পূর্ণটা পড়লাম না, যে উদ্দীপকটা দেওয়া আছে। তো এতটুকু পরে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি যে এটা সাধারণত একটা শিল্পের সাথে মিলে। তো এই শিল্পটা আমি তোমাদের ক্লাসে যখন পড়াইছি বা অনলাইনে ভিডিও ক্লাস দিয়েছি তখন কিন্তু আমি বলেছি যে শিল্প সাধারণত কত ধরনের হয় আর কোন কোন শিল্পের রেঞ্জ কত বিনিয়োগ থাকলে কত শিল্প বা কতজন কর্মী থাকলে বা কত টাকা বিনিয়োগ থাকলে এটা কোন শিল্পের মধ্যে পড়ে। খুব ভালোভাবে তোমাদেরকে এটা বোঝানো হয়েছে এবং বইটা যদি পড়ো, ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায়টা যদি ভালোভাবে পড়ো তাহলে উদ্দীপক থেকে অবশ্যই তুমি উত্তরটা দিতে পারবে। আমি অনলাইনে অনেক ভিডিও দেখেছি, অনেক ভদ্রলোক, অনেক টিচার আসলে এটার উত্তর দিয়ে দিয়েছেন। আমার কাছে কেন জানি ওনাদের সাথে একটু দ্বিমত পোষণ করতে হয় যে দ্বিমত এই জায়গাটাতে যে আসলে এটা তো ছাত্রছাত্রীদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের মেধা বুদ্ধি খাটিয়ে তারপর এটা তারা লিখবে। এখন আমরা টিচাররা যদি এটার উত্তর দিয়ে দিই, সমাধানটা দিয়ে দিই, তাহলে কেন জানি আমার কাছে একটা বিষয়টা আমার বোধগম্য হচ্ছে না। আমি তো চাইলে পারি, আমি টিচার, আমি তো চাইলে পারি এটার উত্তরটা লিখে সরাসরি দিয়ে দিতে, আমার এত কথা বলার প্রয়োজন পড়ে না। কিন্তু আমার যেটা মনে হয় যে ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা সবাই বাচ্চাদেরকে, ছাত্রছাত্রীদেরকে শুধু গাইডলাইন দিব, তারা তাদের মতো করে সুন্দর করে বুঝে শুনে তারপর উত্তরগুলা লিখবে, এটাই তো হওয়া বাঞ্ছনীয়। যাই হোক শিক্ষার্থীরা, দেখো যে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবসায় পরিকল্পনা কি। তো এটা তোমাদের আমি বলেছি যে ব্যবসায় পরিকল্পনা হচ্ছে কি, ব্যবসার ভবিষ্যৎ কর্মপন্থার নির্ধারণ, ভবিষ্যতে কে কখন কি করবে, হ্যাঁ, কোথায় করবে, সমস্ত কিছুর একটা ছক আঁকাটাই হচ্ছে কি পরিকল্পনা। তারপর সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায়, এরপরে হচ্ছে উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো। সাধারণভাবেই তোমাদের কাছে একটা প্রশ্ন, আমার যে মেধাবী ছাত্রছাত্রী তোমরা, আমি জানি যে তোমরা অলরেডি এটা বুঝতে পারছো যে এটা কি কুটির শিল্প। কারণ এখানে দেখো একটা কথা বলা আছে যে এখানে যে বর্তমান সরকার এই খাতে নারী উদ্যোক্তাদের 2 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করছে। আর ফুলদানি, সুন্দর সুন্দর ঝুড়ি, কুলা, চেয়ার, সাধারণত এগুলো কি কুটির শিল্পের পণ্য। উদ্দীপকে প্রদত্ত তথ্য মতে এই খাতের বিকাশ সম্ভব বলে মনে করো, কি মতামত দাও। আমি মতামত দিব না। হ্যাঁ, অনেক ভদ্রলোক দিয়ে থাকেন, অনেক টিচার দিয়ে থাকেন, অনলাইনে দিয়ে রাখছেন, তোমরা দেখবা। কিন্তু তোমাদের মতামতটা জানতে চাইছে, কাজে আমি যদি মতামতটা দিয়েই দিলাম তাহলে তার আমার মতামত হলো। তুমি যদি মনে করো যে না, আমি তো বলবো স্বাভাবিকভাবেই কি যে এই খাতের বিকাশ সম্ভব, কিন্তু তোমার কাছে একটা লজিক থাকতে পারে, যুক্তি থাকতে পারে যে এটা এই খাতের বিকাশ বাংলাদেশে সম্ভব নয়, এবং কেন সম্ভব নয় এটা যদি তুমি গুছিয়ে লিখতে পারো যে এটা সম্ভব বলেই যে তুমি নাম্বার পাবে আর সম্ভব না বলে যে তুমি নাম্বার পাবে না, বিষয়টি এমন নয়। তোমার যুক্তি, চিন্তা চেতনা এবং যুক্তিসঙ্গতভাবে তুমি যদি বোঝাতে পারো যে এটা সম্ভব না, অবশ্যই তুমি ভালো নাম্বার পাবে। কারণ দেখো এই যে পাশে মূল্যায়ন নির্দেশিকা এই যে এখানে দেওয়া আছে, টিচার কীভাবে মূল্যায়ন করবে, বিষয়বস্তুর জ্ঞান ক অংশে, খ
অংশে চেয়ে নির্ভুল তথ্য, যুক্তিসঙ্গত ব্যাখ্যা, দেখছো এখানে বলে দেওয়া আছে যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকতে হবে। আর গ অংশে যে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর সাথে উদ্দীপকের সংযোগ স্থাপন, হ্যাঁ তোমার পাঠ্যপুস্তকে যা পড়ানো হয়েছে এটার সাথে উদ্দীপকের একটা সংযোগ স্থাপন করতে হবে তোমার উত্তরের মাধ্যমে। ঘ অংশে হচ্ছে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর সাথে উদ্দীপকের সংশ্লিষ্টতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, তোমার সিদ্ধান্ত গ্রহণের সেই ক্ষমতা আছে কিনা। তুমি যদি সিদ্ধান্ত নিতে পারো যে সম্ভব নয়, তাহলে এটাই তো বরং আরও সবচেয়ে ভালো হবে, কিন্তু যুক্তি হতে হবে। হ্যাঁ মানে তোমার উত্তরটা হতে হবে যৌক্তিক, স্বাভাবিকভাবেই কি যে এটা সম্ভব, কারণ আমাদের দেশে কি ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য আমাদের দেশের মানে পরিবেশ খুবই অনুকূল। তো আমি এখন তোমাদেরকে একটু বই থেকে আলোচনা করব, চলো আমরা একটু বই থেকে দেখে। এই যে দেখো শিক্ষার্থীরা, যে এখানে ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা বিজনেস প্ল্যান এখানে আলোচনা করা আছে। এখান থেকে তোমরা উত্তরের জন্য হেল্প পেতে পারো। যে ব্যবসা পরিকল্পনার ধারণা, হ্যাঁ ব্যবসা পরিকল্পনা হলো ব্যবসায় ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি, যেটা আমি প্রথমে বলেছিলাম। হ্যাঁ এখান থেকে তুমি ধারণা পেতে পারো। তারপরে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ, এই যে এই অংশটুকু তুমি ভালোভাবে পড়বে, পড়ে তারপর এখান থেকে তুমি সিদ্ধান্ত নিয়ে উত্তর দিবে। এই যে দেখো এখানে সপ্তম অধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশের শিল্প। তো বাংলাদেশের শিল্পর মধ্যে যে বাংলাদেশে তোমরা তো জানো যে বাংলাদেশে আসলে ভারী শিল্প এখনো কি বাংলাদেশে ওরকম ধরনের কোনো ভারী শিল্প তৈরি হয়নি। এই যে সেবা শিল্প কি বোঝায়, এখানে এটা একটা প্রশ্ন আছে যে সেবা শিল্প হচ্ছে যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদের ব্যবহারের মাধ্যমে যে সকল সেবামূলক কর্ম সম্পাদিত হয় সেসব শিল্প প্রতিষ্ঠান সেবামূলক শিল্পের অন্তর্ভুক্ত। এখানে তোমার উত্তরটা দেওয়া আছে, তোমরা সুন্দরভাবে এটা গুছিয়ে তোমাদের মতো করে লিখবে। তারপরে দেখো এখানে কয়েকটা দেওয়া আছে, সার্ভিসিং, বিনোদন শিল্প, হর্টিকালচার, ফ্লোরিকালচার, ফুল চাষ, ফুল বাজারজাতকরণ, এগুলো কি সবই সেবা শিল্পের অন্তর্গত। তারপর এই যে এখানে কুটির শিল্প দেওয়া আছে। কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট, আমাদের উদ্দীপকে কিন্তু এটাই বলছে যে এখানে চলো আমরা উদ্দীপকটা আবার একটু দেখি। এই যে দেখো উদ্দীপকে বলা আছে, উদ্দীপকে প্রদত্ত তথ্য মতে এই খাতের বিকাশ সম্ভব বলে মনে করো কিনা। এই যে এখানে দেওয়া আছে যে যাওয়ার পথে স্থানীয় একটি বাজারে নাস্তা খেতে নামলো, সে দেখলো রাস্তার পাশে বাঁশ ও বেতের তৈরি সুন্দর সুন্দর ঝুড়ি, কুলা, চেয়ার, দোলনা, ফুলদানি ইত্যাদি বিক্রি হচ্ছে। হ্যাঁ তো এখন তাহলে আমরা যে এখানে গ নাম্বারে দেওয়া আছে উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো। তো তুমি যদি এই যে কুটির শিল্প, এই যে এখানে দেওয়া আছে যে কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট যেসব শিল্প প্রতিষ্ঠান, সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 5 লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্যদের সমন্বয়ে সর্বোচ্চ জনবল 10-এর অধিক নয়। হ্যাঁ তো এটা হচ্ছে কুটির শিল্প। এবং এই যে এখানে ছবি দেওয়া আছে, ছবিগুলো দেখে মূল বইয়ের ছবিগুলো দেখেও বোঝা যায় কি বাঁশ বেতের যে তৈরি জিনিসপত্র। এই যে এখানে দেখো দেওয়া আছে কি কি আছে কুটির শিল্পের, এই যে পাটজাত বাঁশ ও বেত শিল্প, বেতের ঝুড়ি, বাল্ব শেড, চায়ের ট্রে, বেতের চেয়ার, দোলনা, পুতুল, চুড়ি, ফুলদানি, চাটাই, ডালা, কুলা, চালুন, এগুলা সব কি কুটির শিল্পের পণ্য, যেটা ওই যে রোহিত দেখতে পেল। তো স্বাভাবিকভাবেই এটা আমরা বলতে পারি যে আমাদের উদ্দীপকে যেটা এটা হচ্ছে কুটির শিল্প এবং এটা বিকাশ সম্ভব কিনা। তো তুমি এই চ্যাপ্টারগুলো যদি খুব ভালোভাবে পড়ো, নিবিড়ভাবে পড়ো, অবশ্যই তুমি এটা থেকে সুন্দরভাবে গুছিয়ে তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পারবে। তো যাই হোক, এখন তোমাদের কাছে আমার পরামর্শ এটাই থাকবে যে আমরা যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এটা সুন্দরভাবে উপস্থাপন করবে এবং এটার জন্য যেখান থেকে তোমার হেল্প নেওয়া প্রয়োজন অবশ্যই তুমি হেল্প নিয়ে সুন্দরভাবে গুছিয়ে লিখবে, অবশ্যই ভালো নাম্বার পাবে। তো সকলের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। তো ভালো থেকো, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন অচিরেই আমাদেরকে সামনাসামনি ক্লাস নেওয়ার বা স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন, বিশ্বকে যেন করোনা নামক মহামারী থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেন। তো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি খন্দকার স্যার। আসসালামু আলাইকুম।